সবাইকে আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সাথে আছে আব্দুল্লাহ ফারুক। দিল্লির সাথে কেমন সম্পর্ক চায় তাই বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে, এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। আরও জানান, শত্রু ভাবাপন্ন সংকেত দেয় এমন কোনো আচরণ দেখতে চায় না ভারত। ঢাকা দিল্লির সম্পর্ক যেন স্বাভাবিক থাকে, ভারত সেটিই চায়। পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও সংখ্যালঘুদের উপর বিচ্ছিন্ন হামলার ঘটনায় উদ্বেগ জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন ধনকুবের ও স্পেসএক্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে 90 দিনের মধ্যে স্টার্লিং স্যাটেলাইট সেবা চালু করার আহ্বান জানান তিনি। গেল 19 ফেব্রুয়ারি মাস্ককে লেখা এক চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, তার এই সফরে বাংলাদেশের তরুণ তরুণীরা তার সাথে সাক্ষাতের সুযোগ এবং নতুন নতুন প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত হবে। রোহিঙ্গা সংকট নিরসনে আরাকান আর্মি সহ সব পক্ষের সাথে আলোচনা করছে জাতিসংঘ। রোববার পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে কথা জানান মিয়ানমার বিষয়ক জাতিসংঘের মহাসচিব বিশেষ দূত এবং অস্ট্রেলিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ। তিনি বলেন, রোহিঙ্গা সংকট একটি জটিল বিষয়, তাই সমাধানের জন্য সব পক্ষের মধ্যে বোঝাপড়া জরুরি। রোহিঙ্গাদের সহযোগিতায় বাংলাদেশের অবদান সম্পর্কে জাতিসংঘ অবগত। সোমবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার কথা রয়েছে জাতিসংঘের বিশেষ এই দূতের। 4 দিনের সফরে গতকাল রাতে ঢাকা এসেন তিনি। হাসপাতালে এখনও সংকটাপন্ন অবস্থায় পোপ ফ্রান্সিস। 24 ঘন্টায় যার কোনো উন্নতি হয়নি। তীব্র হয়েছে শ্বাসকষ্ট, প্লাটিলেট কমে যাওয়ায় রক্ত দিতে হয়েছে তাকে। নিউমোনিয়া আক্রান্ত হয়ে 1 সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এদিকে পোপের পদত্যাগ ইস্যু নিয়ে নানা খবর ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। পোপ ফ্রান্সিসের আরোগ্য কামনায় সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে জড়ো হয়েছেন শত শত অনুসারী। আর্চ বিশপের নেতৃত্বে মাথা নুইয়ে পোপের সুস্থতা কামনা করেন তারা। A rendere ancora più forte, più intensa la nostra preghiera. সেন্ট পিটার্স স্কয়ারেও ঢল নামে সাধারণ মানুষের। এদিকে পোপের আরোগ্য কামনায় হাসপাতালের বাইরে প্রার্থনায় অংশ নেন সারা বিশ্বের নান ও পুরোহিতদের একটি দল। আমি খুবই মর্মাহত, সত্যি কোনো ভাষা নেই, কিভাবে স্বাভাবিক হব বুঝতে পারছি না। সবাই তার জন্য প্রার্থনা করছি। গোটা বিশ্বই যেখানে ঘৃণায় ভরা, সেখানে তিনি ভালোবাসার বাণী শোনান আমাদের। এই সময় পোপ ফ্রান্সিসের এক একটি শব্দ আমাদের খুব প্রয়োজন। তার সুস্থ হয়ে ফেরা খুব জরুরি। গেল 14 ফেব্রুয়ারি শারীরিক জটিলতা নিয়ে রোমের জেমিলি হাসপাতালে ভর্তি হন বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সিটি স্ক্যানে তার ফুসফুসে ধরা পড়ে নিউমোনিয়া। ক্রমেই অবনতি হচ্ছে তার শরীরের। 24 ঘন্টায় যার কোনো উন্নতি হয়নি। তীব্র হয়েছে শ্বাসকষ্ট, প্লাটিলেট কমে যাওয়ায় রক্ত দিতে হয়েছে তাকে। এমন পরিস্থিতিতে পোপের পদত্যাগ ইস্যু নিয়ে নানা খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। কেননা ফ্রান্সিসের পূর্বসূরি পোপ ষোড়শ বেনেডিক্টো শারীরিক অসুস্থতার কারণে 2013 সালে পদত্যাগ করেন। 1 যুগ ধরে রোমান ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আর্জেন্টিনার নাগরিক পোপ ফ্রান্সিস। এর আগেও শ্বাসযন্ত্রের সমস্যায় ভুগেছেন একাধিকবার। মিলা খন্দকার, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচে একটা বিরতি, সাথে থাকুন। আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। ফের প্রতিশ্রুতি ভাঙার নির্লজ্জ নজির ইসরায়েলের। কদিন পরে যখন প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তি শেষ হতে যাচ্ছে, ঠিক এমন সময়ে বেঁকে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। চুক্তি অনুযায়ী হামাস 6 জিম্মিকে ফিরিয়ে দিলেও বিনিময়ে 620 ফিলিস্তিনিকে মুক্তি দিতে অস্বীকৃতি জানান তিনি। এতে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। হামাস ইসরায়েলের প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তি প্রায় শেষের দিকে।
মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে সবার চোখ এখন দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তির দিকে। তবে প্রথম ধাপের চুক্তির জিম্মি বন্দি বিনিময়ে নতুন করে তৈরি হয়েছে জটিলতা। এক্ষেত্রে শর্ত ভঙ্গের অভিযোগ ছুড়ে দিচ্ছে দুই পক্ষই। শনিবার চুক্তি অনুযায়ী হামাস শেষ 6 ইসরায়েলি জিম্মিকে ছাড়লেও কথা না রাখার চিরচেনা রূপে ফিরেছে ইসরায়েল। এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, পরের দফায় জিম্মিদের মুক্তির নিশ্চয়তা না পেলে ছাড়া পাবেন না শর্তে থাকা 6 শতাধিক ফিলিস্তিনি বন্দী। দাবি করেন, জিম্মি বিনিময়ের জমকালো আয়োজন করে হামাস তাদের অপমান করছে। আর হামাস বলছে যুদ্ধবিরতি বানচালে নোংরা খেলায় মেতেছে নেতানিয়াহু। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনটির দাবি, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপ চূড়ান্ত হওয়ার কথা থাকলেও ইসরায়েল এখন পর্যন্ত আলোচনায় বসেনি। এদিকে হামাসের কাছ থেকে ইসরায়েলি জিম্মিরা মুক্তি পেয়ে যখন পরিবারের সাথে আনন্দ ঘন সময় কাটাচ্ছেন, তখন অনিশ্চয়তায় ফিরে আসতে না পারা বন্দীদের স্বজনরা। 7-8 দশক ধরে বাস্তুচ্যুত জীবনযাপনের চেয়ে বড় শাস্তি আমাদের জন্য আর কি হতে পারে। যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানোর এখনই উপযুক্ত সময়। জিম্মি বন্দি বিনিময় নিয়ে নেতানিয়াহুর নতুন খেলায় এবার চটেছে খোদ ইসরায়েলের নাগরিকরাও। দেশটির বিভিন্ন স্থানে বাকি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে রাজপথে নেমেছেন বহু মানুষ। আমি খুবই হতাশ। সব জিম্মিকে কেন একসাথে ফেরত দেওয়া হচ্ছে না? যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি হবে কিনা আমার সন্দেহ হচ্ছে। গত 19 জানুয়ারি থেকে চলছে প্রথম ধাপের যুদ্ধবিরতি, যা শেষ হতে যাচ্ছে 1 ফেব্রুয়ারিতে। রাখি জেসমিন, চ্যানেল 24। এদিকে ইসরায়েলি হামলায় নিহতের কয়েক মাস পর দাফন করা হচ্ছে হেজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহ ও তার উত্তরসূরি সৈয়দ হাশেম শাফিউদ্দিনকে। এই দুই নেতার জানাজায় অংশ নিতে লেবাননের বৈরুতে জড়ো হন হাজার হাজার মানুষ। শেষ শ্রদ্ধা জানাতে বৈরুত স্টেডিয়াম ও দক্ষিণ বৈরুতের আশপাশের রাস্তায় জমে লেবানিজদের ভিড়। এতে অংশ নেন বিভিন্ন দেশের সাংবাদিক, মানবাধিকার কর্মীরা। জানাজা শেষে নাসরাল্লাহকে দাফন করা হবে বৈরুতের দক্ষিণ শহরতলি বিমানবন্দর সড়কের কাছের একটি জায়গায়। আর শাফিউদ্দিনের দাফন হবে দেইর কানুন এর নাহার শহরে। যুক্তরাষ্ট্রের প্রশাসন দেশটির ফেডারেল সরকারের কর্মচারীদের কাছে ইমেল পাঠিয়ে 48 ঘন্টার মধ্যে কাজের হিসাব দিতে বলেছে। আর তার ব্যত্যয় ঘটলে হারাতে হবে চাকরি। ট্রাম্প সরকারের সরকারি দক্ষতা বিভাগের প্রধান ধনকুবের ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দেন, সব ফেডারেল কর্মচারী শিগগিরই একটি ইমেল পাবেন। শনিবার ওই মেইলে বলা হয় তাদের গত সপ্তাহের কাজের বিবরণ সোমবার রাতের মধ্যে দিতে হবে। এরপরই বলা হয় ইমেলে সাড়া না দিলে কর্মচারীরা পদত্যাগ হিসেবে গণ্য হবে। এর আগে ট্রাম্প ট্রুথ সোশ্যাল নামের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করেন, যেখানে তিনি বলেন 23 লাখের শক্তিশালী ফেডারেল কর্মী বাহিনীর আকার কমানো ও ঢেলে সাজানোর জন্য জিওজিইর আরও আক্রমণাত্মক হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয়ের লাগাম টেনে ধরে $2 ট্রিলিয়ন খরচ বাঁচাতে চান ইলন মাস্ক। তবে খরচ বাঁচানোর মাইলফলক মাস্ক ছুঁতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। খরচ কমাতে সরকারি ব্যয়ের উপর নজর ডজ প্রধান ইলন মাস্কের। $2 ট্রিলিয়ন বাঁচাতে চলছে নানা কার্যক্রম। তবে প্রশ্ন থেকে যায়, এত বড় অঙ্কের ব্যয় সংকোচন কি আসলেই সম্ভব? দেশটির অর্থ মন্ত্রণালয়ের হিসেবে 2023-24 অর্থবছরে সরকারি ব্যয় $6.25 ট্রিলিয়ন, অর্থাৎ মোট খরচের 30% কাটছাঁট করতে চান মাস্ক। এর মধ্যে বৈদেশিক সহায়তা কমানোর পাশাপাশি রয়েছে শিক্ষা, বিচার বিভাগ, প্রতিরক্ষা, সামাজিক সুরক্ষা এবং স্বাস্থ্য বীমার বরাদ্দ কাটছাঁট করার প্রস্তাব। রয়েছে মুদ্রায় খরচ কমানো, আদায় না হওয়া আয়করের অর্থ উদ্ধার। তবে ডজের সব প্রস্তাবনা বাস্তবসম্মত নয়। এমনকি সব দাবি মেনে নিলেও $2 ট্রিলিয়নের মাইলফলক ছোঁয়া সম্ভব নয়। যেমন কয়েন উৎপাদনে খরচ কমালে বাঁচবে $500 মিলিয়ন, যা যুক্তরাষ্ট্রের সরকারি খরচের মাত্র 0.007%। আদায় না হওয়া আয়করের অর্থ উদ্ধারে মিলবে $15 মিলিয়ন। 2023 সালের তথ্য বলছে বছরটিতে ইউএসএইড খরচ করেছে $40 বিলিয়ন মোট খরচের, যা 0.6%। বিশ্লেষকরা বলছেন পরিবর্তন আনতে হবে পদ্ধতিগত নীতিতে, শুধুমাত্র কাটছাঁট করে মিলবে না সুফল।
নুসরাত মৌমি, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি, সাথে থাকুন। আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। আরে কি করস? ভাইজান গো, কাগজের বিল দিয়া মনের সুখে প্লেন বানাইছিলাম, এখন বিল দেখুন কেমনে, বিল দিমু কেমনে? মামা, বিকাশে বিল দেখাও যায়, দেওয়াও যায়। এইখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে দেখতে পারবেন মাসের বিদ্যুৎ বিল। কি আশ্চর্য! এখন বিকাশে বিল জমা দিয়ে পেলাম ডিজিটাল রিসিপ্ট, বিল পরিশোধের প্রমাণ। এত খুশি লাগতেছে, মন চাইতেছে কুয়াত সাবধান। বিকাশে দেখুন বিল আসলো কত, জমাও দিন সময় মতো। জার্মানিতে চলছে 21তম সংসদীয় নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 8টায় শুরু হওয়া ভোটাভুটি শেষ হবে সন্ধ্যা 6টায়। নির্বাচনে পার্লামেন্টের 630 আসনের জন্য লড়ছেন 29 দলের 4506 প্রার্থী, যাদের ভাগ্য নির্ধারণ করবেন 5,92,00,000 ভোটার। ধারণা করা হচ্ছে রীতি মেনে এবারও জোট সরকারের দিকে এগোবে বার্লিন। 1940 সাল থেকে দেশটিতে কোনো দল কোনো নির্বাচনেই পায়নি একক সংখ্যাগরিষ্ঠতা। যদি বলছে এতে জয় পেতে পারে ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন। এবারে চ্যান্সেলর হিসেবে শপথ নিতে পারেন দলটির নেতা ফ্রিডরিখ মেৎজে। এছাড়া দ্বিতীয় অবস্থানে বড় চমক দেখাতে পারে কট্টরপন্থী দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো উদ্বোধন হলো 21শে বইমেলার। পৃথিবী জুড়ে বাঙালির পৃথিবী এই প্রতিবাদ্যে নিউ ইয়র্কে 3 দিন ব্যাপী চলবে এই বইমেলা। জ্যামাইকার ইলহাম একাডেমির প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন বর্ষিয়ান সাংবাদিক ও কথা সাহিত্যিক মঞ্জুর আহমদ। যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। শুদ্ধ শিল্পের নিবিড় চর্চা, এই স্লোগান সামনে রেখে নিউ ইয়র্কে উনো বাঙালির উদ্যোগে শুরু হয়েছে 3 দিন ব্যাপী বইমেলা। এই বইমেলার উদ্বোধন করেন বর্ষিয়ান সাংবাদিক ও কথা সাহিত্যিক মঞ্জুর আহমদ। উদ্বোধন উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। 21 বইমেলার লক্ষ্য থাকবে নিউ ইয়র্কের সর্বস্তরের বাঙালি বইপ্রেমী, সংস্কৃতিপ্রেমী মানুষের সম্পৃক্ত নিশ্চিত করা, এমনটাই বলছেন আয়োজকরা। এছাড়াও নিয়মিত বইমেলার আয়োজনের পরিকল্পনাও রয়েছে তাদের। 21শে ফেব্রুয়ারিকে লক্ষ্য করে আমরা এই বইমেলাটি আয়োজন করব প্রতি বছর, এবং উনো বাঙালি করবে, এবং সেই সাথে উনো বাঙালির যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা থাকবেন। আশা করি সবাই এই বইমেলায় আসবেন, যোগ দিবেন এবং মেলাকে আরো বইমেলায় নতুন বই আসায় উচ্ছ্বসিত লেখক লেখিকারা। মেলাতে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার জন্যই মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন নতুন প্রজন্মরাও। নিজের লেখা বই নিয়ে বইমেলায় প্রথমবার, এটা আসলে অন্যরকম একটা অনুভূতি, দেশ মিস করার একটা মিশ্র গভীর অনুভূতি, কারণ দেশে বইমেলা যেতে পারছি না। নতুন প্রজন্মকে একটু পরিচয় করে দেওয়ার জন্য আমাদের সংস্কৃতির সাথে এখানে এসে সে বাংলা বই দেখতে পাচ্ছে, বাংলা গান শুনতে পাচ্ছে। মেলায় নতুন বইয়ের মোড়ক উন্মোচনের সাথে মঞ্চে কবিতা পাঠ, বই নিয়ে আলোচনা, পুঁথি পাঠ, দেশের গান, চিরায়ত বাংলা গান আর শিশু কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজন চলবে 3 দিন ব্যাপী এ মেলায়। এ সময় কথা সাহিত্যিক ও লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী জহিরুল ইসলাম, দিমা নেফারতিতি, ফখরুল আলম, আহসান হাবিব, মুক্তি জহির প্রমুখ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।